আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চ্যাপ্টার 4 এর যে অনুশীলনীর কোশ্চেনগুলো থাকে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে যে আমাদের কোশ্চেনটা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা যদি একটু খেয়াল করি, শুধু HTML ব্যবহার করে এক্স ডিগ্রি কলেজের জন্য একটু ওয়েবসাইট তৈরি করা হলো। সাইটটির হোম পেজে ict.jpg নামের একটা 200 বাই 300 পিক্সেল আকারের একটি ছবি থাকবে। ছবিটির নিচে notice.html নামের নোটিশ পেজের একটি লিঙ্ক থাকবে এবং ছবির উপরে একেবারে উপরে থাকবে ওয়েলকাম টু এক্স ডিগ্রি কলেজ, লেখাটি আবার নীল রঙে প্রদর্শিত হবে। তাহলে একটু আন্দাজ করো বিষয়টা, সেটআপটা একটু মাথায় রাখো। একটা পিকচার থাকবে, যেই পিকচারের নাম হচ্ছে ict.jpg। তারপরে এখানে একটা পিকচারের রেজুলেশনও বলে দেওয়া আছে, ওকে ফাইন, বুঝলাম। এবং এটার নিচে থাকবে হচ্ছে ভাই একটা লিঙ্ক, যেটা লিঙ্কের মানে ইউআরএল বলে দেওয়া আছে notice.html, ওকে ফাইন, এটাও বুঝলাম। দেন এই লিঙ্কের উপরে অর্থাৎ ইমেজের উপরে দেখেন, এই যে বলছে ছবির উপরে কি থাকবে, ওয়েলকাম টু এক্স ডিগ্রি কলেজ। এটা আবার থাকবে হচ্ছে ভাই আমাদের নীল রঙে প্রদর্শিত হবে, নীল কালারের হবে। সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদান করার কোনো ব্যবস্থা নেই। ভেরি গুড, এটা একটা পয়েন্ট থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারলাম। দেখেন সাইটটিতে যেই সাইটটা তৈরি করা হলো সেখানে কি হয়েছে, মতামত প্রদানের কোনো ব্যবস্থা নেই। তাহলে মতামত প্রদানের যদি ব্যবস্থা না থাকে ভাইয়া, তাহলে হচ্ছে এটা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটে কিন্তু আপনার ভিজিটর যারা হচ্ছে গ্রাহক, তারা কিন্তু এখানে মতামত বা হচ্ছে তাদের যেই কমেন্টস সেটা কিন্তু করতে পারবে। বাট যেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, সেখানে কিন্তু আমরা মতামত জানাইতে পারবো না, আর এখানে তথ্যগুলো পরিবর্তনশীলও নয়, এটা একটু মাথায় রাখবেন। তো এবার দেখেন ক নম্বর কোশ্চেনটা কি বলছে। ক নম্বর কোশ্চেনটা যদি একটু খেয়াল করে দেখো যে HTML এর এলিমেন্ট কি ভাইয়া, এগুলোর হিউজ অ্যান্সার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতেই, প্রায় হচ্ছে এরকম কোশ্চেনগুলো আমরা পেয়ে থাকি। HTML এলিমেন্ট হচ্ছে শুরুর ট্যাগ থেকে, দেখেন একটা HTML কোডিংয়ের যে ট্যাগগুলো আছে, এটা শুরু ট্যাগ থেকে একেবারে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুকেই বলা হয় HTML এলিমেন্ট। আবারও বলি ভাইয়া, একটা ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা কিছু আছে সকল কিছুকে বলা হয় HTML এলিমেন্ট। এতটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বরটা দেখেন, ওয়েবসাইট পাবলিশ করার জন্য কোনটি প্রয়োজন? ওয়েবসাইট পাবলিশ করার জন্য নাম্বার 1 হচ্ছে হোস্টিং প্রয়োজন। হোস্টিং জিনিসটা কি ভাইয়া? হোস্টিং মানে কিন্তু উপস্থাপনা করা না ভাইয়া। এখানে হোস্টিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে একটা সার্ভারে রেখে দেওয়া। সার্ভারে কেন রাখবো? কারণ যাতে করে আপনার এই ওয়েবসাইটটা যে কেউ যে কোনো জায়গা থেকে ভিজিট করতে পারে। ফর এক্সাম্পল, আপনি একটা বই লিখছেন, বইটা কিন্তু প্রকাশকের মাধ্যমে এটা কখনো প্রিন্ট করেন নাই, তাহলে ওই বই কিন্তু কেউ খুঁজেও পাবে না, কেউ পড়বেও না। তাহলে আপনি যদি এটা একটা প্রকাশক বা প্রকাশনীতে গিয়ে এটা প্রিন্ট করে তারপরে বিভিন্ন দোকানে বা হচ্ছে মেলায় গিয়ে যদি এটা সেল দিয়ে দেন, তাহলে কিন্তু যে কেউ পেয়ে যাবে, যে কেউ পড়তে পারবে। আর আপনি যদি একটা ওয়েবসাইট বানিয়ে হোস্টিংই না করেন, তাহলে কিন্তু সেটা সম্পর্কে কেউ জানতেও পারলো না, কেউ পড়তেও পারবে না। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে ওয়েবসাইট পাবলিশ করার সময়, মানে আপনি যখন প্রকাশ করবেন, মানুষকে দেখাবেন আপনার ওয়েবসাইটটা, তখন নাম্বার 1 আপনাকে হচ্ছে কি ভাইয়া, হোস্টিং করতে হবে। হোস্টিং জিনিসটা কি? আপনি অনলাইনে এটাকে হচ্ছে সংরক্ষণ করে রাখলেন ইন্টারনেটে। তার মানে আপনার ফ্রেন্ড সার্কেল যে যেখানেই থাকুক, শুধু ফ্রেন্ড সার্কেল নেই, পৃথিবীতে যে যেখানেই থাকুক আপনার ওয়েবসাইট কিন্তু দেখতে পাবে। উগান্ডা, সালেন্ডা যেখানেই থাকুক সেখান থেকেই কিন্তু আপনার ওয়েবসাইট দেখা যাবে। তাহলে পাবলিশ করার ক্ষেত্রে হোস্টিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। গ নাম্বার কি বলছে, উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখো। তাহলে এটা কিন্তু আপনি ইজিলি পারবেন, তারপরেও দেখায় দেব। আর বলছে এক্স ডিগ্রি কলেজের ওয়েবসাইটটিকে ডাইনামিক ওয়েবসাইট বলা যায় কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট বলা যায় না। কেন ভাইয়া? কারণ হচ্ছে সেখানে মতামত জানানো যায় না। এই দেখেন লিখছে, সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নেই। যদি মতামত ফিডব্যাক জানানো যাইতো আর তথ্যগুলো যদি পরিবর্তনশীল হইতো, তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট হইতো। তো এবার দেখো ফাইনালি আমরা কি করব ভাইয়া, আমরা একটু কোশ্চেনগুলো দেখি। এটার কিন্তু অ্যান্সার দিয়ে দিছি যে HTML ডকুমেন্টে শুরু ট্যাগ থেকে শেষ ট্যাগ পর্যন্ত যা কিছু আছে তাকে বলে ভাইয়া কি বলেন তো? তাকে বলা হচ্ছে আমাদের HTML এলিমেন্ট। এবার দেখো খ নম্বরে বলছে ওয়েবসাইট পাবলিশ করার জন্য ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। ডোমেইন নেমের থেকেও হচ্ছে হোস্টিংটা বেশি গুরুত্বপূর্ণ। আর ডোমেইন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের নামটাও গুরুত্বপূর্ণ, কারণ নাম না জানলে তো আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট কেউ খুঁজে পাবে না। তাহলে পাবলিশ করার জন্য আমরা কি করব, ডোমেইন নেম দিব এবং হচ্ছে হোস্টিং করব। ডোমেইন নেম মানে কি, একটা ওয়েবসাইটের নাম। বাকি জিনিসটা আপনি পড়ে নেবেন, দেখবেন অনেক ইজি, অনেক। গ নাম্বার কোশ্চেনটার সমাধানটা একটু দেখো ভাইয়া। গ নাম্বারে কি বলছে, আমরা HTML ওপেন করলাম, হেড, টাইটেল,
টাইটেল যদিও দেওয়া নেই, এটা ধরে নেওয়া হয়েছে এক্স ডিগ্রি কলেজ। যদি আপনি টাইটেল না দিতে চান কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি একেবারে HTML এর পর থেকে বডি দিয়ে শুরু করবেন, শুরু করে দিলেন। এবার আসেন, আমাকে বলে দিছে, আমাকে কি বলছে যে একটা ইমেজকে নির্দেশ করে বলছে যে ইমেজের উপরে থাকবে হচ্ছে আমাদের লিঙ্ক, মানে মানে ব্লু কালারের হচ্ছে ওয়েলকাম টু এক্স ডিগ্রি কলেজ, এটা বলে দিছে আমাদের। এবং ইমেজের নিচে থাকবে কি ভাইয়া, লিঙ্ক ট্যাগ, হাইপার লিঙ্ক ট্যাগ। তাহলে আমরা এখানে H2 অ্যাপ ব্যবহার করছি। H2 কেন ভাইয়া? Hটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। এখন তুমি বলতে পারো স্যার আমি এখানে H2 না H1 যদি ব্যবহার করি, H3 যদি ব্যবহার করি, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। H2 কেন ব্যবহার করা হয়েছে? যাতে লেখাটা একটু বড় দেখায়, এই জন্য লেখাটা একটু বড় দেখায়, যেহেতু এটা হোম পেজের কথা বলছে, মানে হোম পেজে যাতে করে একটু বড় দেখায়। তাহলে এইটুকু যদি করা হয়, ওনারা তো এটাই বলছে যে একটা পেজ আছে, যেই পেজের ভেতরে একটা পিকচার আছে, পিকচারের ভেতরে লেখা আছে ICT.jpg ভাইয়া। এটা কিন্তু আমাদের বলে দিছে কোশ্চেনে, থিওরির ভেতরে। উপরে থাকবে একটা হচ্ছে আমাদের এই যে ওয়েলকাম টু হচ্ছে আমাদের যেটা এক্স ডিগ্রি কলেজ, আর নিচে থাকবে কি ভাইয়া, নিচে থাকবে হচ্ছে আমাদের এই যে একটা লিঙ্ক। এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে ভাই, কোশ্চেনটা একটু দেখবেন ওইখানে সুন্দর মতো বলে দিছে। তাহলে কথাটা হচ্ছে আমি H2 কেন ব্যবহার করছি, তুমি H1 H2 H3 ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। তারপরে যেহেতু আমাদের উপরে যে লেখাটা আছে ওয়েলকাম টু ডিগ্রি কলেজ, এটাকে আমাদের কি করতে বলছে, এটাকে আমাদের ব্লু কালার করতে বলছে, এটাও কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে কালার করার জন্য আমরা কি করব, ফ্রন্ট কালার ব্লু, মানে আমাদের লিখতে হবে ফ্রন্ট ট্যাগের কাজ হচ্ছে কালার করার ক্ষেত্রে। তাহলে ফ্রন্ট ট্যাগ বা ফন্ট কালার ব্লু দিলাম, তারপরে ওয়েলকাম টু ডিগ্রি কলেজ, তারপরে ফন্ট কালার ক্লোজ, দেন হচ্ছে H2 ক্লোজ করলাম। তাহলে এখানে কাহিনীটা কি হলো, ফন্ট কালার মানে এই যে আমাদের ওয়েলকাম টু ডিগ্রি কলেজ, এই লেখাটা তখন ব্লু হয়ে যাবে বা নীল হয়ে যাবে। এবার দেখো, তারপরে H2 ক্লোজ করে দিলাম। দেন এটার পরে আমাকে বলছে একটা ইমেজের কাজ। তো আমরা ইমেজের গঠন কি জানি, ইমেজ SRC, তারপরে পিকচার নেম, তারপরে ওয়েট এবং হাইট, এটা কিন্তু জানি। আর এই মানগুলো কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে। আর আমরা এটাও জানি যে ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, দেখো এখানে আমরা ক্লোজ করে নিই। এবার বলে দিছে যে ইমেজের পর একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটার নাম কি সেটাও বলে দিছে, notice.html। তাহলে এখানে লিখলাম হেল্প, তারপরে আমাদের লিখতে হয় ভাইয়া URL। তাহলে URL এর ক্ষেত্রে তুমি এখানে www.notice.html এটাও যুক্ত করে দিতে পারো, সেটা আরও বেটার হবে। দেন হচ্ছে আমাদের লিখতে হয় টেক্সট, আর টেক্সটের ভেতরে কি থাকে, নোটিস, তারপরে হচ্ছে এটা ক্লোজ, তারপরে বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। তার মানে তোমাকে এই যে আমাদের পেজটা আছে, এখানে 3টা ইনফরমেশন যুক্ত করতে বলছে। নাম্বার 1 ইনফরমেশন হচ্ছে ভাইয়া একটা ব্লু কালারের বা নীল কালারের এই মানে ওয়েলকাম টু এক্স ডিগ্রি কলেজ লেখা থাকবে, তারপরে থাকবে একটা ইমেজ, তারপরে থাকবে আমাদের একটা লিঙ্ক। আমরা কিন্তু পরপর এইভাবেই কোডিংটা করে ফেলছি। ওকে ফাইন। তারপরে দেখো গ নম্বর কোশ্চেনটা বলছে যে উদ্দীপকের যে ওয়েবসাইটটা তারা তৈরি করছে, ওই ওয়েবসাইটটাকে কোনোভাবে কি ডাইনামিক বলা যাবে? অবশ্যই ডাইনামিক বলা যাবে না ভাইয়া। কেন বলা যাবে না? কারণ ওইখানে আমাদের একটা খুবই কষ্টদায়ক একটা বিষয়, সেটা হচ্ছে ফিডব্যাক জানানোর কোনো ব্যবস্থা নেই। মানে ভিজিটর মানে কি, যারা ওয়েবসাইট ভিজিট করে তারা যে ওইখানে ফিডব্যাক জানাবে, এইরকম কোনো ওয়েবসাইটে এরকম কোনো স্পেস রাখা হয় নাই। তাহলে দেখেন HTML ব্যবহার করে তৈরি করা এক্স ডিগ্রি কলেজের যে ওয়েবসাইট, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট বলা যাবে না, কারণ এটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট। আর এই স্ট্যাটিক ওয়েবসাইটের হচ্ছে দুইটা হচ্ছে আমাদের রিজন বা শর্ত, সেটা হচ্ছে এরকম বুঝতে হবে যে স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্যগুলো পরিবর্তনশীল নয়, আর দ্বিতীয় হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে ফিডব্যাক জানানো যায় না, মানে আপনার যে মতামত আছে এটা আপনি জানাইতে পারবেন না। বাট ডাইনামিক ওয়েবসাইটে আপনার তথ্যগুলো পরিবর্তনশীল এবং ফিডব্যাক জানানো যায়, অর্থাৎ আপনার যে রেসপন্স সেটা কিন্তু করা সম্ভব। উদ্দীপকের ওয়েবসাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নেই, এই জন্যই বুঝতে পারছি যে এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তেমনই স্ট্যাটিক ওয়েবসাইটেও ভিজিটরদের মতামত প্রদান করার কোনো ব্যবস্থা থাকে না। ভিজিটররা শুধু ওয়েবসাইটে রাখা তথ্য ব্রাউজ করে দেখতে পারে, কিন্তু কোনো ইনপুট দিতে পারে না, যেই কথা বললাম আর কি ভাইয়া। তারপর দেখো, অপরদিকে ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারীর হচ্ছে ইনপুট দেওয়া যায়, তথ্যগুলো পরিবর্তনশীল হয়। তারপরে হচ্ছে যেহেতু আমরা এটা স্ট্যাটিক ওয়েবসাইটের যে কাঠামো তার সাথে মিলে যায়, সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকে এক্স কলেজের যে ওয়েবসাইটটা তৈরি করলো সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, এটা ডাইনামিক ওয়েবসাইট হবে না, কারণ যেহেতু এখানে ইনপুটগুলো প্রবেশ করানো যায় না। তো এই হচ্ছে আমাদের যেই মানে মূল যে বইটা, অর্থাৎ বোর্ড বইয়ের যে কোশ্চেন, সেটার সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা বোর্ড কোশ্চেন বা বোর্ড বইয়ের কোশ্চেনের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।